আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিস্টার রায়হান, আমি যা বললাম তা কি আপনি শুনেছেন? আয়াস আনিশার ওপর থেকে চোখ সরিয়ে একটু চমকে তাকিয়ে মাথা নাড়ায়। ইয়েস ডক্টর, আই আন্ডারস্ট্যান্ড। আমি এসব ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবো অ্যান্ড থ্যাংক ইউ। এটা আমাদের ডিউটি, থ্যাংক ইউ বলার কিছু নেই। আর আপনি আপনার ওয়াইফকে আজকে বাড়ি নিয়ে যেতে পারেন। বলেই বিদায় নেয় ডক্টর। আয়াস ধীর পায়ে হেঁটে আনিশার কেবিনে ঢুকে পড়ে। আনিশা তখন তুষারের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। আয়াসকে কেবিনে ঢুকতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমি। লোকটাকে ইগনোর করা সম্ভব নয়। যাকে দেখলে মনের মধ্যে তোলপাড় চলে তাকে দেখার ইচ্ছেটা তীব্র হয়। আয়াস এসে আমার বেডের পাশে দাঁড়ান। তৎক্ষণাৎ তুষার বেড থেকে নেমে আয়াসের কাছে যায়। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, জিজু জিজু, তোমার জন্য আমার আপু আবার আমাকে দেখতে পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ। আয়েশ একটু নিচু হয়ে তুষারের গাল টেনে বলে, সব ঠিক আছে, তবে থ্যাংক ইউ বলাটাই মেনে নিতে পারলাম না জুনিয়া। আচ্ছা, আনিশা যেমন তোমার আপু তেমনই আনিশা আমার কে? বউ, ইংরেজিতে যাকে বলে ওয়াইফ, আবার বেটার হাফও বলে। বাবা, এত কিছু জেনে নিয়েছো তুমি? অবাক হয়ে প্রশ্ন করেন আয়াস। তুষার মাথা দোলায়। আয়াস ওর কাঁধ ধরে বলেন, তাহলে আমি তোমার ওয়াইফ বা বউ বা বেটার হাফের দৃষ্টি ফেরানোর রাস্তা করে দিয়েছি, এতে থ্যাংক ইউ বলার কি আছে? এবার তুষার চুপ হয়ে পড়ে। আমি শুধু চোখ জোড়া স্থির রেখে দুজনের কথাবার্তা শুনছি। আয়াসের মুখে বউ, বেটার হাফ, ওয়াইফ কথাটা শুনে অজান্তেই মুখ নিচু করে ফেললাম আমি। মা বাবার দিকে বাঁকা চোখে তাকালাম। ওনারা মুচকি মুচকি হাসছেন। তুষারের কথা শুনে হেসে দেয় আয়াস। আবার বেহায়া চোখ জোড়া আটকে যায় হাসিতে ফেটে পড়া লোকটার দিকে। ওনার হাসিতে কত শত মেয়ে কাবু হয়ে যাবেন সেটা কি উনি জানেন? হাসি থামিয়ে আয়েশ সোজা হয়ে দাঁড়িয়ে মা বাবার দিকে তাকান। ওনারা এগিয়ে আসেন আয়েশের দিকে। আচমকা বাবা হাত জোর করে বসেন। আয়েশ চমকে ওঠেন বাবার এরূপ কাজে। ধন্যবাদ আয়েশ বাবা। আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের মেয়েটা এভাবে চোখে আবার আমাদের দেখতে পাবে। তুমি সেটা সত্যি করে দিলে। তোমার কাছে আমাদের অনেক ঋণ রয়ে গেল, এগুলো কোনোদিন শোধ হবে না সেটা জানি। আমাদের তো এত সামর্থ্য নেই। আমার চোখে পানি এসে গেল। মুখ নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে কান্না অবরোধ করবার চেষ্টা চালাতে থাকলাম। আবারও মাথা উঠিয়ে তাকিয়ে দেখি আয়াস বাবার হাত নামিয়ে দিয়েছেন। আপনি হয়তো জানেন না বাবা যে আমি বুদ্ধি হওয়ার পর থেকে কখনো নিজের বাবাকে বাবা ডাকিনি, কারণ আমার বাবা আমার কাছে মৃত ঘোষিত হয়েছিল যখন আমার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আর তাছাড়া আমার নিজের বাবা যিনি আছেন তাকে দেখলেও মন থেকে বাবা শব্দ বের হয় না, তো লজ্জা লাগে খুব। কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মন থেকে সেই ভক্তি আর শ্রদ্ধা বেরিয়ে আসে। আপনাকে আমি বাবা ডেকেছি, আর সন্তানের কাছে বাবার কোনো ঋণ হয় না। আর আনিশার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কথা বলবো যে শি ইজ মাই ওয়াইফ। আমি শুধু চাই ওর জীবনের সব সুখ ফিরিয়ে দিতে। এই জন্য হাত জোর করে আমাকে লজ্জায় ফেলবেন না প্লিজ। ভেতরটা কেঁপে উঠল আমার। আমার চোখে এখনো পানিতে ভরাট, কিন্তু এই অশ্রু এবার দুঃখের নয়, এই অশ্রু সুখের। এতদিন লোকটাকে এক নম্বর জঘন্য ভাবলেও হঠাৎ সম্মান বেড়ে গেল আমার। বিমোহিত দৃষ্টিতে চেয়ে রয়েছি ওনার দিকে। ওনার মধ্যে মনুষ্যত্ব রয়েছে। উনি নিজেকে শক্ত দেখাতে চাইলেও ভেতরে একটা নরম মন রয়েছে, সেটা আমি প্রমাণ পেয়ে চলেছি। মানুষটা শুধু একটু জেদি আর বদ মেজাজি। অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। মা বাবাকে অনেকবার বলা সত্ত্বেও তারা এলেন না আমাদের সঙ্গে। সামনেই তুষারের পরীক্ষা, আর দাদিও একা একা কোনো কাজ করতে পারেন না বলে চলে গেলেন সকলে আজই। আমার চোখে মুখে জড়ানো ওড়না, মুখ ফুলিয়ে একবার আয়েশের দিকে তাকাচ্ছি আর একবার বিল্ডিংয়ের দিকে। মুখে ওড়না জড়িয়ে দেওয়ায় মেইন লজিক বেশ অদ্ভুত। আয়েশের মতে আমাকে আজ নাকি একটু বেশিই উজ্জ্বল লাগছে, সেই সঙ্গে সুন্দর লাগছে। তাই লোকের নজর থেকে বাঁচতে হলেও ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখতে হবে। দ্বিতীয় কারণটা হলো আমার চোখ। আমার চোখে এখন বেশি আলো লাগানো যাবে না, তবে মুখে এভাবে ওড়না দিয়ে ঢেকে চোর চোর লাগছে নিজেকে। পাশে আয়েশ আমার হাত ধরে বললেন, কি হলো চলো। আয়েশের সঙ্গে ভেতরে প্রবেশ করলাম আমি। লিফটে উঠে লিফটের দরজা বন্ধ করলেন আয়াস। আমি ওনার গা ঘেঁষে দাঁড়ালাম। লিফটে উঠলে মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ওঠে, তো মাথা চক্কর দিতেই ওনার হাত খামচে ধরলাম আমি। আয়াস আমার দিকে ভুরু উঁচিয়ে তাকালেন, বাঁকা হেসে বললেন,
আহা, কি বউ আমার! আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। এমনটা মোটেও না, আমার তো শুধু মাথা ঘুরে যাচ্ছিল লিফটে ওঠার কারণে, তাই। আগে বলবে না? তাহলে এর মেডিসিন বের করে ফেলতাম। মেডিসিন? ভুরু কুচকে তাকালাম আমি। চোখ জোড়া সরু হয়ে এলো। আয়েশের দৃষ্টি অন্যরকম লাগছে, শোভিতের নয় একদম। সরে যেতে চাইলে আমার কোমর চেপে আচমকা নিচের দিকে টান দিতেই ওনার বুকে গিয়ে পড়লাম আমি। আমার ঘাড়ে পড়ে থাকা চুলে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বললেন, মেডিসিন অলরেডি বের করে ফেলেছি। কি? রোম্যান্স। চোখ বড় বড় করে তাকালাম আমি। বুঝতে পারছি না কি রিয়াকশন দেওয়া উচিত। অবাক হব নাকি রেগে যাব? লোকটার যেখানে সেখানে অসভ্যতা করার ইচ্ছে জাগে। উনি নিজের এগিয়ে আনতে নিলেই আমি ওনার ঠোঁটে হাত রেখে মাথা নাড়ালাম। এক নিঃশ্বাসে বলে ফেললাম, এখানে একদম এসব না, যে কেউ লিফটে উঠে পড়বে। কথাটুকু শেষ হতে না হতেই লিফটের লাইট অফ হয়ে গেল। লিফট থেমে গেল। দম বন্ধ হয়ে এলো আমার। লোডশেডিং হয়ে গিয়েছে ভাবতেই মাথায় বাজ পড়ল। ওনার মুখ থেকে হাত সরিয়ে ফেললাম। আয়েশ একটা বড় শ্বাস নিয়ে আশপাশটা দেখে বললেন, আজকে হয়তো লিফট আর কারেন্ট দুটোই চাই। আমরা এখানে নিজেদের রোম্যান্সের বিশেষ মুহূর্ত ক্রিয়েট করি, নাহলে কি লোডশেডিং হতো বলো? আপনি মজা করছেন? আমরা কোথায় বন্দি হয়ে পড়লাম আপনার ধারণা আছে? লিফট বন্ধ হয়ে গেছে, এখন আমরা বের হব কি করে? কারেন্ট এলে বেরিয়ে যাবো, সিম্পল। একরোখা ভঙ্গিতে বললেন উনি। লোকটার এমন একরোখা আচরণে মাঝে মাঝে ভীষণই বিরক্ত হয়ে পড়ি আমি। মানে মাঝে মধ্যে কারণ ছাড়াই সিরিয়াস হয়ে যান, কিন্তু যখন সিরিয়াস হওয়ার সময় আসে তখন সিরিয়াস না হয়ে একেবারে মজা করার মুডে থাকেন। এসব একমাত্র আয়াশ রাইহান নামক লোকটার দ্বারাই সম্ভব। কোমরে হাত বিচরণ করতে করতে পেটে এসে থামাই। ভাবনা থেকে বেরিয়ে এসে আয়েশের দিকে তাকালাম। আয়াশ মিটিমিটি হাসছেন, তা দেখে ছটফটিয়ে সরে আসতে চাইলাম আমি। এক হাত দিয়ে ধরে থাকাতেও সম্ভব হলো না সেটা। উনি নিচের হাসি প্রসারিত করে বললেন, তোমার গায়ে এখনো এতটা জোর হয়নি নিশা পাখি যে আমার বাঁধন ছাড়াতে পারবে। যদি সত্যি ছাড়তে চাও তবে আই হ্যাভ এ কন্ডিশন। সন্দিহান হয়ে তাকালাম আয়েশের দিকে। ওনার শর্ত মানে ভয়ানক কিছু। এমন শর্ত দেবেন যাতে মানতে না পারি। সন্দেহ নিয়ে প্রশ্ন করলাম, কি শর্ত? কিস মি, আদারওয়াইজ আই উইল কিস ইউ। দাঁতে দাঁত চেপে তাকালাম আমি ওনার কথায়। ওনার কোটের কলার ধরে বললাম, আপনি জানেন আমি এসব করতে পারবো না। তাহলে আমি করবো? না, মৃদু চিৎকার দিয়ে বললাম আমি। এবার উনি আমাকে দুই হাত দিয়ে চেপে ধরলেন। ঠোঁট এগিয়ে আনছেন তা আবছা আলোতে দেখতে পেয়ে আমি দ্রুত বলে উঠলাম, আমি রাজি আপনার কন্ডিশনে। শুনুন শুনুন শুনুন। আয়াস সরে গিয়ে বিজয়ের হাসি দিয়ে ঠোঁট এগিয়ে দিয়ে বললেন, ওকে, দেন স্টার্ট ডার্লিং। আমি ঢোক গিললাম। এতটা নার্ভাস আমি কখনো হইনি। দরদর করে ঘাম বয়ে পড়ছে। মনে হচ্ছে আয়াস যদি এখন আমায় ছেড়ে দেন আমি নার্ভাসের চোটে অজ্ঞান হয়ে যেতে পারি। কাপা কাপা হাতে ওনার চোখে হাত রাখতে উনি বিরক্ত হয়ে বললেন, এগুলো কি করছো? চুপ করুন। আপনি এভাবে তাকিয়ে থাকলে কন্ডিশন মানা তো দূর, ভাবতেও পারছি না। ওকে, অ্যাজ ইউর উইশ। নিজের ঠোঁট চোরা এগিয়ে নিয়ে এলাম। যখনই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে যাব তখনই কারেন্টটা সে চমকে উঠে আয়েশকে ধাক্কা দিলাম আমি। উনি একটু বেসামাল হয়ে পড়লেও আমায় ছাড়লেন না। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমায় বললেন, কি হলো? হয়ে গেছে। কি হয়েছে? কিস করা হয়ে গেছে। অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকান আয়াশ। বিস্ময় নিয়ে জোরে বলে ওঠেন, হোয়াট? তুমি আমায় কিস করলে অথচ আমি জানতেও পারলাম না। হাওয়ার সঙ্গে কিস করেছো নাকি? চোখ ছোট ছোট করে তাকালাম আমি। এবার আমাকে লিফটের দেয়ালের সঙ্গে ঠেকিয়ে দেন আয়াশ। আমার দুটো গালে হাত রেখে বলেন, আমার মনে হয় তোমার এক্সপিরিয়েন্স নেই। সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আমি কিছু বলে বা করে ওঠার আগেই আমার ঠোঁট ছুঁড়াই ওনার ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলাম। আমার দিকে ঝুঁকে পড়ে নিজ মনে মত্ত হয়ে গেলেন উনি। আমি তখন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। লিফট থেমে গেল। মনে হচ্ছে কোনো লোক প্রবেশ করলো। তা দেখে ধ্যান ফিরল আমার। কিছু বলতে না পেরে আয়েশের পিঠে বেশ কয়েকবার কিল মেরেও রেহাই পাওয়া গেল না। এদিকে যে আমি লজ্জায় মরে যাচ্ছি সেদিকে কোনো হেলদোলই নেই আয়েশের। এক পর্যায়ে আমায় ছেড়ে দিয়ে ঘাড় ফিরিয়ে তাকান উনি। আমি লজ্জায় মুখ তুলেও তাকাতে পারছি না। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ভাই বেশ লজ্জাপতি। এই টাইমে না এলেও পারতেন। অসহায় চোখে তাকালাম আয়েশের দিকে। এতটা ঠোঁটকাটা লোক মানুষ হয় কি করে?
নিজের লজ্জা ডুবিয়ে দিচ্ছেন, সঙ্গে আমার লজ্জাও। আয়েশের কথায় লোকটা দাঁত কেলিয়ে হেসে বললেন, নো প্রবলেম ব্রো, চালিয়ে যান। এখান তো সবই রোমান্টিক, ছোটোখাটো ব্যাপার তো ঘটবেই। মাথাটা ভন ভন করে ঘুরে গেল। এবার আমি নিচু থেকেই ওড়না দিয়ে মুখ থেকে ফেললাম। মুখ দেখবার মতো অবস্থায় নেই আমি। লিফট একটা ফ্লোরে এসে থামতেই আমিও হন হনিয়ে বেরিয়ে এলাম। পিছু পিছু এলেন আয়াস। আমি তো কত নম্বর ফ্ল্যাট তাও জানি না, তাই আয়েশের দিকে তাকালাম। উনি ইশারায় বুঝিয়ে দিলেন আমি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছি, মানে সামনেটাই আমাদের ফ্ল্যাট। আয়াস নিচু হাতে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল ফুলকি। ওর মুখটাও হাসি হাসি। হাসি মুখে আমাকে আগে প্রশ্ন করলো, আপনি আমাকে দেখতে পাচ্ছেন তো ম্যাম? হ্যাঁ, বড় মিষ্টি তুমি। ফুলকির হাসি প্রসারিত হলো। আয়াস ঘরে ঢুকে পড়লেন, সেই সঙ্গে আমিও। গায়ের লং কোট সোফায় ছুঁড়ে দিয়ে বললেন, ফুলকি গরমে মাথা ব্যথা ধরেছে, কফি নিয়ে এসে ইমিডিয়েটলি। ফুলকি মাথা নাড়িয়ে রান্নাঘরে দৌড় দেয়। আমি আশপাশটা পর্যবেক্ষণ করছি। এটা কাপলদের জন্য ফ্ল্যাট, সেটার প্রমাণ পাচ্ছি। টেবিলটাও লাভ শেপের, দেয়ালে সাদা রঙের ওপর গোলাপের পাপড়ি পেইন্ট করা, ওপরে সফট লাইট, সাদা পাতলা পর্দা, আশেপাশে মোমবাতি, কৃত্রিম গোলাপ ফুলে ভর্তি। আয়েশের কণ্ঠে ধ্যান ভাঙে আমার। একটা কথা বলবো? আপনি কথা বলতে পারমিশন কবে থেকে নেওয়া শুরু করলেন? বলবো কিনা বলো। আমি ফিচেল গলায় বললাম, বলুন। লোডশেডিং আমার কথাতেই হয়েছে। আমার ইচ্ছে ছিল লিফটে তোমার সাথে। কথাটা সম্পূর্ণ না করেই দুষ্টু হাসি দিয়ে বুঝিয়ে দিলেন আয়াস, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে ঢুকে গেলেন। আমি হা হয়ে দাঁড়িয়ে থাকলাম। এসব অদ্ভুত কাণ্ড কেউ করে? রান্নাঘরে চলে এলাম আমি। ফুলকি পানি গরম করতে বসিয়েছে। ওকে বললাম, আমি আজ কফি করি। অন্ধ থাকতে তো করতে পারলাম না। কি কিন্তু স্যার? কিচ্ছু বলবে না। ফুলকি মৃদু হেসে সরে যায়। আমি কফি বানাতে শুরু করি। অনেকদিন পর রান্নার কাজকর্ম করছি, ভালোই লাগছে। কফি বানানো শেষে কাপে ঢেলে রুমের দিকে হাঁটা দিই আমি। দরজার কাছে আসতেই আয়েশের উত্তেজিত কণ্ঠ শুনে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে উনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। না চাইতেও অনেক কিছু শুনে ফেলি আমি। আই ওয়ান্ট দিস ইনজেকশন আকাশ, ইউ নো না? যেসব ইনজেকশন না পেলে আমি ঠিক থাকতে পারবো না। আমার ওটা চাই ইমিডিয়েটলি। নয়তো জানি না আমি কার সঙ্গে রোড বিহেভ করে ফেলবো, নিজেও জানি না। আর যদি কোনোভাবে আমার ওয়াইফের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলি তাহলে না না না, তুমি এক্ষুনি আসবে, ইনজেকশনের সিরিঞ্জ সহ মেডিসিনগুলো দেবে। আয়েশের কথাবার্তা শুনে ভুরু কুঁচকে এলো আমার। বুঝতে পারছি না এখন ভিতরে যাওয়া ঠিক হবে কিনা। কফির চাপের দিকে তাকিয়ে আবারও দরজায় হালকা ফাঁক দিয়ে আয়েশের দিকে তাকালাম। উনি অন্যদিকে ঘুরে চোখ মুখ জড়িয়ে কথা বলছেন। হঠাৎ মনে হলো এবার এই ইনজেকশনের রহস্য খুঁজে বের করা দরকার। তাই বাইরেই দাঁড়িয়ে থাকলাম আমি। ভেতরে গেলে হয়তোবা উনি ফোন কেটে দিবেন। নো, আমার কাছে আর কোনো স্টক নেই। আমার ইনজেকশনের সিরিজ চাই, সেই সঙ্গে যেটা দিয়ে আমার মন শান্ত থাকে সেটাও চাই। চাই মানে চাই, আর সেটা এই মুহূর্তে। ওপাশ থেকে কে কথা বলল বা কি কথা বলল সেটা শুনতে পেলাম না। আয়াস ফোনটা কেটে দিলেন। দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর আগেই তৎকালীন হতভম্ব করে সরে এলাম। শ্বাস নেওয়াও বন্ধ করে দিলাম। যদি ধরে ফেলেন? কয়েক সেকেন্ড পরেও যখন কিছু হলো না, আমি আবারও দরজায় ফাঁক দিয়ে দেখি আয়েশ বিছানায় বসে আছেন। বিছানা আসলেই হার্ট শেপের। বেডরুমের পরিবেশটা আরো মন মাতানো। ঢোকিলে ঘরে প্রবেশ করলাম আমি। তখনই মাথা তুলে তাকালেন আয়াস। চোখজোড়া ব্যাপক লাল হয়ে রয়েছে। এবার দৃষ্টি সরিয়ে একবার এদিক আর একবার ওদিক দৃষ্টিপাত করতে থাকলেন, যেন উনি ভিতর থেকে বড়ই অস্থির। আমি সাহস করে এগিয়ে গিয়ে কফির কাপ এগিয়ে দিয়ে বললাম, আপনার কফি। আয়াস আবার আমার দিকে তাকালেন, চোখে মুখে গাম্ভীর্যের ছাপ। একটা হাসি দিলেন, কিন্তু হাসিটা যেন মন থেকে ছিল না। তুমি বানিয়েছো? হ্যাঁ। হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে কফির কাপ নিলেন আয়াস। ওনার হাতটাও কাঁপছে, কিন্তু কেন? আমি এবার প্রশ্ন করে বসলাম ওনাকে, আপনার হাত এভাবে কাঁপছে কেন? কিছু না, এমনি। কথাটুকু বলে এড়িয়ে গেলেন আয়াস। আমি চুপচাপ ওনার কাণ্ড দেখে চলেছি। কাপটা ঠোঁটের কাছে ধরলেন উনি। হাত জোড়া তখনও কাঁপছে। কাপে ঠোঁট জোড়া ঠেকানোর আগেই হুট করেই কাঁপা হাতের কারণে কফি বেশ খানিকটা পড়ে গেল আয়েশের গায়ে।
উফ, শব্দ করে উঠে দাঁড়ালেন উনি। রাগে গজগজ করতে করতে হাতে থাকা কাপটা দেখে একেবারে নিচে ছুঁড়ে ফেলে দিতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। খানিকটা মন খারাপও হলো। এই প্রথম আয়েশের জন্য কিছু বানিয়েছিলাম আমি। কাপটার এত বড় সাহস হলো কি করে আমাকে আঘাত করে? ওই কাপটা আমাকে আঘাত করলো কেন? আমি ওটা গাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। রাগে উন্মাদ হয়ে কথাগুলো বলে ভাঙা কাচের টুকরোর দিকে এগিয়ে গেলেন আয়াস। উনি যে সেসব কাজ নিজের পায়ে পিষে ফেলতে চান সেটা বেশ ভালোই বুঝতে পারছি। রাগের চোটে উনি এটাও ভুল গিয়েছেন, এটা কাজ। ভীত হয়ে ছটপট করে এগিয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বদমেজাজি লোকটা পা দিয়ে দিলেন কাছে। চোখ মুখ লাল হয়ে এলো ওনার, চোখ খিচে বন্ধ করে ফেললেন। তবুও কাচের টুকরোগুলো পায়ে পিষতে লাগলেন। এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয় লাগা শুরু হলো আমার। চলার শক্তি হারিয়ে ফেললাম সেখানেই। তবুও অনেকটা শক্তি সঞ্চয় করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আয়েশকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিলাম আমি। উনি ছিটকে গিয়ে বেডে সরে পড়লেন। আমি বিস্ময় আর রাগ দুটো একসঙ্গে মিলিয়ে ওনাকে জোরে জোরে বলে উঠলাম, পাগল নাকি আপনি? মাথা ঠিক আছে আপনার? কাচের টুকরো কেউ এভাবে পা দিয়ে পিষে দেয়? কি হয়েছে আপনার? ওসব কাজ আয়েশ, ভালোভাবে চেয়ে দেখুন। আর এসব উদ্ভট কর্মকাণ্ড করবেন না দয়া করে। আয়েশ যেন ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে স্থির হয়ে চেয়ে রইলেন। অতঃপর উনি যা বললেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাজ? ও হ্যাঁ, তাই তো। আমার মাথাতে ছিল না নিশা পাখি, সরি। আমার মাথা যন্ত্রণা করছে। উঠে দাঁড়াতেই পায়ের ব্যথা কুকিয়ে উঠে বসে পড়লেন উনি। আমি দ্রুত ছুটে এসে বেডের সামনে বসে ওনার পা ধরে তুলে দেখালাম বেশ কয়েকটা ছোট ছোট কাচের টুকরো পায়ে লেগে রয়েছে, রক্তও রয়েছে ছাপ ছাপ। কি বিশ্রী অবস্থা! চোখ বন্ধ করে নিলাম আমি। রক্ত দেখতে পারি না আমি। এতে আমার ফোবিয়া রয়েছে, তাকে বলে হেমোফোবিয়া। ছোটবেলায় 2 বার রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। অনেক কষ্টে চোখ খুললাম আমি। আয়েশের দিকে তাকিয়ে বললাম, কি করেছেন নিজের অবস্থা? একটা পাগলেও তো বুঝতে পারে নিচের ভালো, আপনি কেন বোঝেন না বলুন তো? এখানে ফার্স্ট এইড বক্স কোথায় রাখা আছে বলুন তো? কাভার্ডের নিচের ড্রয়ারে। শান্তভাবে উত্তর দিয়ে আমার দিকে একভাবে চেয়ে রইলেন আয়াস। ওনার চাহনি বড্ড গভীর, যেই গভীর আমি দেখতে পাচ্ছি। অন্য কেউ কি দেখতে পাই? মনে হয় না। মানুষটার চোখের গভীরতা শুধু এবং শুধুই আমি দেখতে পাই। কথা না বাড়িয়ে আমি সামনে কাবার্ডের দিকে এগিয়ে গেলাম। নিচের ড্রয়ার খুলতেই আয়াস থমথমে কণ্ঠ ভেসে আসতে পিছু ফিরে তাকালাম। কেন করছো এসব? কেন করছি মানে কি? আপনার কি অবস্থা হয়েছে আপনি দেখেছেন? বুকেও হয়তো গরম কফি পড়ে পুড়ে গিয়েছে। তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক লাগাতে হবে। আমার নির্বিকার উত্তর শুনে আয়েশ মৃদু হাসলেন। তারপর বললেন, মানুষ কখন অন্যের জন্য এত উদ্বিগ্ন হয় জানো? যখন সে অপর মানুষটার জন্য বেশি চিন্তা করে, কেয়ার করে, আপন ভাবে। তুমি কি আমাকে আপন ভাবতে শুরু করেছো নিশা পাখি? এবার চরক ভাবে তাকালাম আমি। কেননা আয়েশের কথা অক্ষরে অক্ষরে সত্যি। আগে কখনো তো এত অস্থিরতা জাগতো না আয়েশের জন্য। আগে তো কখনো এতটা উদ্বিগ্ন হতাম না লোকটার কিছু হলে। হঠাৎ কি হলো আমার? নিজেকে সামলে নেওয়ার কথা ভাবছো নিশ্চয়ই। ভাবছো যে না না, এই বাজে লোকটার প্রেমে তো পড়া যাবে না, ওনাকে ভালোবাসা যাবে না, কারণ উনি বাজে, বিশাল মাপের অসভ্য। ওনার প্রেমে পড়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা, এইসবই ভাবছো নিশ্চয়ই। আয়েশের কথায় ভাবনায় মগ্ন হয়ে থাকা আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। ওনাকে কিছু বলতে নিতেই উনি ইশারায় থামিয়ে দিয়ে বললেন, না, কিছু বলার দরকার নেই। আমি বাইরে যাচ্ছি একটা কাজে, মাথাটা ভীষণ ব্যথা করছে। কিন্তু আমার পায়ে যে লেগেছে, আর বাইরে গেলে মাথা ব্যথা কমবে কে বলল? আমি বলছি, কমলে কমতেও পারে। আর আগের ঘটনা তুমি বলেছিলে আমার ব্যথা সরিয়ে দিতে এসে নিজে আঘাত পেয়েছো। আবার যদি তাই করে বসি তাহলে আমি সব থেকে বেশি আঘাত পাবো। আর তোমার আঘাত লাগলে তোমার চেয়েও বেশি আমি আঘাতপ্রাপ্ত হই, সেটা হয়তো তুমি জানো না। কিছুক্ষণ আয়েশের পানে চেয়ে থাকলাম। কিছু একটা আছে আমার মনে, যদি দিয়ে ওনার কথা আমি মারাত্মকভাবে অনুভব করতে পারি। উনি সত্যি আমাকে এতটা ভালোবাসে যে অবিশ্বাস্য লাগে আমার। দরজার কাছে দাঁড়িয়ে উনি বললেন, একবার যদি নিজের বুক ছিঁড়ে তোমায় দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতে এই হৃদয়ে যত আঘাত লেগেছে সবটাই তোমার আঘাত লাগার কারণে। আর একটা মুহূর্তও দাঁড়িয়ে থাকলেন না উনি।
খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। আমাকে রেখে গেলেন এক বিস্ময়ের মাঝখানে। এখানে চারিদিকে বিস্ময়, শুধু ঘুরপাক খাচ্ছে। চারিদিকে আয়েশের ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকার পরেই মস্তিষ্ক জানান দিলেও এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা মোটেও ঠিক হচ্ছে না আমার। কেননা আয়েশ কোথায় যাচ্ছেন সেটা একটু হলেও আন্দাজ করতে পারছি আমি। উনি নিশ্চয়ই ওইসব ইনজেকশন আর ভেতরে থাকা তরল মেডিসিনগুলো নিতে বেরিয়েছেন, কারণ মাথা ব্যথা হলে তো তাই করেন। আজ ওই ইনজেকশন নিয়ে আমি হেস্তনেস্ত করে ছাড়ব, এই ভেবে আমিও হাঁটা দিলাম বেশ কিছু টাকা হাতে নিয়ে। এক প্রকার ছুট লাগালাম যেন আয়াস চোখের আড়াল না হয়ে যায়। হন্তদন্ত হয়ে বাইরে বের হতেই আমার দিকে অবাক হয়ে তাকালো ফুলকি। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো,